পত্রিকার লেখা আর কমেন্টস দিয়ে দুটো দেশের রাজনৈতিক সম্পর্ক স্থাপিত হয় না। আমরা তো বুঝি, এতদিনে জানি যে কাদের উদ্দেশ্য কি, কখন কে লিখছেন। সেক্ষেত্রে রাষ্ট্রপ্রধানরা সেগুলি গ্রহণ করেন যেটা দেশের জন্য ভালো। দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইম সাবু, জাগো নিজের বিশেষ সাক্ষাৎকারে। আজ আমরা বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গ নিয়ে মুখোমুখি হয়েছি। আমাদের সঙ্গে আছেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমরা একটা গুরুত্বপূর্ণ সময় পার করছি, অর্থাৎ ঐতিহাসিক সময় বলা যায়। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই প্রশ্নে একটু জানতে চাওয়া যে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি, অর্থাৎ কোথায় যাওয়ার কথা ছিল, আমরা কোথায় যেতে পারলাম। বিষয়টি অনেক ব্যাপক, এটার ব্যাপ্তি, যেটার সূচনা অবশ্যই ব্যক্তি বঙ্গবন্ধু 1920 সালের 17 মার্চ জন্মগ্রহণ করেছিলেন টুঙ্গিপাড়ায়। বাংলাদেশ এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে, এই যাত্রা কিন্তু শুরু হয়েছিল 1947-এর 15 আগস্টের পরপরই। এবং আরও একটু সুনির্দিষ্টভাবে বললে 1948-এর 11ই মার্চ, যেদিন ভাষা আন্দোলনের জন্য ঢাকা, রাজশাহী এই রাজপথগুলিতে পাকিস্তানি হানাদার বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল, যেটার একটি বিজয় অর্জিত হয়েছিল আরও বড় ত্যাগের মধ্যে দিয়ে 1952-র 21শে ফেব্রুয়ারিতে। আপনি যদি বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়েন, উনি 1947-48 সালে যে সময়গুলিতে জেল খেটেছেন, স্বল্প সময়ের জন্য জেল খেটেছেন, বের হয়ে এসেছেন। 11ই মার্চে তিনি জেল কারান্তরীণ ছিলেন, 3 দিন পরে মুক্ত হয়েছিলেন, 11ই মার্চের পরে 3 দিন পরে। তো সেই সময়ে তিনি কিন্তু বলছেন যে আমরা 1947-এর 15 আগস্টে যে পাকিস্তান এবং ভারত ব্রিটিশদের কাছ থেকে মুক্ত করে দুটো স্বাধীন দেশের পক্ষে মতামত দিলাম, সেটা যে পাকিস্তানের অংশ হয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না, এ ব্যাপারে সংশয়ের কথা তিনি পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করেছেন তার আত্ম উপলব্ধির জায়গা থেকে জেলখানায় বসে। এবং তখন থেকে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে 1971-এর স্বাধীনতা। কিন্তু 1971-এর 9 মাসে তিনি পাকিস্তানে কারান্তরীণ থাকার পরে যখন তিনি লন্ডনে ক্ল্যারিজ হোটেলে সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দেন এবং পরবর্তীতে ঢাকাতে ডেভিড ফ্রস্টকে যিনি তখন যে সাক্ষাৎকার দেন, সেখানে তিনি পরিষ্কার জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা যে তার পররাষ্ট্রনীতি কী হবে। তিনি খুব পরিষ্কার ভাষায় কিন্তু বলেছেন যে ইন্ডিপেন্ডেন্ট পররাষ্ট্রনীতি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এখন এটি একটি স্লোগান বা একটি নীতি, কিন্তু এটাকে ওয়ার্কিং লেভেলে অ্যাপ্লাই করতে গিয়ে আমি অন্তত গত 7.5 বছরে উপলব্ধি করতে পেরেছি এবং এটার প্রয়োগ যে সহজ নয় এটাও বুঝতে পেরেছি। এবং এটার প্রয়োগ করতে গিয়ে আমাদেরকে, সরকারকে যে কাজগুলি করতে হয়, সেটা আবার সবসময় আমাদের দেশের সকল নাগরিকের কাছে সমানভাবে গ্রহণযোগ্য করে তোলা, এটাও একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু অবশ্যই একটি উন্নয়নশীল রাষ্ট্রের জন্য, নিম্ন আয়ের রাষ্ট্রে কয়েকদিন আগ পর্যন্ত ছিলাম, একটি উন্নয়নশীল রাষ্ট্রের জন্য পৃথিবীর সকল রাষ্ট্রের জন্যই কিন্তু এই পররাষ্ট্রনীতি অবলম্বন করা উচিত, যেটি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কারণ বৈরিতা আপনাকে সংঘাতের মধ্যে ঠেলে দেয়, বৈরিতা আপনাকে যুদ্ধের মধ্যে ফেলে দেয়। এবং আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে আমাদের চেয়েও বেটার অফ, ফাইন্যান্সিয়ালি আরও ভালো যেসব রাষ্ট্র আছেন, তারা এই যুদ্ধে জড়াতে গিয়ে তারা যে পরিমাণ বিলিয়ন যার যেরকম সামর্থ্য, সেটা ব্যয় করতে গিয়ে দেখা গেছে যুদ্ধ বিগ্রহেই সবচেয়ে বেশি পয়সা খরচ করছেন তারা সেই অর্থটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা, অবকাঠামো, মানুষের কল্যাণে ব্যয় করতে পারতেন। কিন্তু দক্ষিণ এশিয়ারও রাষ্ট্র আছে যারা এই যুদ্ধ বিগ্রহেই তাদের সবচেয়ে বড় অংশটুকু ব্যয় করে সেই রাষ্ট্র দেউলিয়া হয়ে যাওয়ার পথে আছে। তো এটার যে একটা ডাইরেক্ট বেনিফিট, দিস ইজ এ ভেরি লাউড বেনিফিট, দিস ইজ এ ভেরি ভিজিবল বেনিফিট। কিন্তু এর বাইরেও আরও অনেক কিছু আছে। সেটা হলো যে আপনি যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে, বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। এখন আমিও একসময় ভাবতাম ছোটোবেলায়, যখন এতটা বুঝতাম না, যে সুইজারল্যান্ড কীভাবে হব আমরা, অর্থনৈতিকভাবে কীভাবে হব, দেশটাতে এত পাহাড়, লেক, এত সুন্দর আবহাওয়া, আমরা কীভাবে সুইজারল্যান্ড হব। কিন্তু সুইজারল্যান্ড বলতে তিনি বুঝিয়েছিলেন, হ্যাঁ, উন্নয়নের পাশাপাশি সুইজারল্যান্ডের পররাষ্ট্রনীতিতেও কিন্তু একটা নন অ্যালাইন এই পলিসিটাকে তারা অ্যাডপ্ট করেছেন এবং প্র্যাকটিস করেছেন। এবং আপনারা জানেন যে সুইজারল্যান্ডের নিজস্ব কোনো প্রতিরক্ষা বাহিনী পর্যন্ত নেই, প্রয়োজনই হয়নি তাদের, কোনো সামরিক জোটে নেই, এমনকি ইউরোপিয়ান ইউনিয়নে নেই এবং সরাসরি কোনো জোটে নেই।
কিন্তু আবার একই সাথে সেই সুইজারল্যান্ডই কিন্তু দেখবেন যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এত কিছু করছে, বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক শ্রম অধিদপ্তরগুলি, এরকম অনেক মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে, এবং এর বাইরেও অনেক আলাপ আলোচনা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে। তো মানুষ কিন্তু একটা আস্থার জায়গা পেয়েছেন বলে সকলে মিলে আমরা সুইজারল্যান্ডে গিয়েছি বা যাচ্ছি বা ঐতিহাসিকভাবে গিয়েছি। তো সেরকম একটি রাষ্ট্র কাঠামো বা সরকার ব্যবস্থা বা অবস্থান বা পলিসি অ্যাডপ্ট করলে বন্ধুত্ব বাড়ানো যায়, আর বৈরিতার পথ গ্রহণ করলে বন্ধুত্ব কিন্তু থাকে না। তো এটার একটা সরাসরি বেনিফিটস বাংলাদেশ পেয়েছে, এবং এটার একটা উদাহরণ বঙ্গবন্ধু তার স্বল্প 3.5 বছরের স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে তার প্রমাণও তিনি দিয়ে গিয়েছিলেন যে তিনি পাকিস্তান সফর করেছিলেন, এবং সেই সফরটি চাপ ছিল আমাদের ওআইসিভুক্ত রাষ্ট্রগুলির কাছ থেকে, বিশেষ করে মিশরের কাছ থেকে, বিশেষ করে কুয়েতের কাছ থেকে, এবং একটি প্রতিনিধি দল তৎকালীন কুয়েতের আমির সরাসরি একটা প্লেন পাঠিয়ে বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন, এবং সেটাকেও কিন্তু বঙ্গবন্ধু যথাযথভাবে ব্যবহার করেছেন। ব্যবহারটা কোথায়? তিনি বলেছেন, আমি পাকিস্তানের মাটিতে পা দেওয়ার আগে পাকিস্তানকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে, এবং একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যখন আরেকটি দেশে যাচ্ছেন, প্রোটোকল আছে, সেই প্রোটোকলের মধ্যে থাকে জাতীয় সঙ্গীত, প্রোটোকলের মধ্যে থাকে গার্ড অফ অনার, প্রোটোকলের মধ্যে থাকে তারই সমসাময়িক কেউ এসে তাকে এয়ারপোর্টে রিসিভ করবেন। এই প্রতিটি জিনিস তিনি কিন্তু নিশ্চিত করেছেন, সেই সুযোগে, যে সুযোগটি ওআইসিভুক্ত রাষ্ট্রগুলি বা বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলি আমাদেরকে করে দিয়েছিলেন। তো পররাষ্ট্রের খুঁটিনাটির মধ্যে কিন্তু এটা খুব প্রতিনিয়ত একটি বিষয় যে আমি কিছু দেব বা আমি একটা কিছুতে রাজি হব, কিন্তু তার বিনিময়ে আমি কি পাচ্ছি, এবং সেটা কিন্তু খুব লাউড হয় না। এটা ওই মানে কি বলবো, সম্মুখে প্রকাশ্যে বাকবিতণ্ডা করে আদায় করে নেওয়ার বিষয় নয়, সেটা পর্দার অন্তরালেই হয়। কিন্তু দেশের স্বার্থ সমুন্নত রেখে এই ধরনের কাজ যে করা যায়, সেটা বঙ্গবন্ধু তার জীবদ্দশাতে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, এবং তারই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা কিন্তু আরও মানে এই নতুন বৈশ্বিক পরিস্থিতিতে আরও ভালোভাবে সেটা অ্যাপ্লাই করতে পারছেন, বা আমরা পারছি তার নির্দেশনায়। যার উদাহরণ আপনারা দেখেছেন, অনেকে মনে করেন যে চীনের সাথে সম্পর্ক ভালো হলে ভারত অন্যরকম মনে করতে পারেন, আবার ভারতের সাথে হলে, এই বিরাগ ভাজনের কোনো কিছুর মধ্যে কিন্তু বাংলাদেশ নেই। আমরা প্রতিটি রাষ্ট্রের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আমাদের এই অবস্থান বিশ্ব আজকে বোঝে বলেই আমাদের কোনো পদক্ষেপে বা আমাদের অন্য আরেকটি রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে তৃতীয় রাষ্ট্র এসে কোনো অভিযোগ বা কোনো অনুযোগ আমাদের কাছে এখনো পর্যন্ত করে না। একটা প্রবাদ আছে সমালোচকদের মুখে যে বাঙালিকে শাসন করতে জানে না বা পারেনি, সেটা হয়তো ঐতিহাসিক নানা আলোচনার মধ্যে থেকেই বলে। আসলে কি এর জবাবে কি বলবেন, যে আমরা কি কোনো শক্তির বা প্রতিবেশী রাষ্ট্র বা অন্য কোনো পরাশক্তির দ্বারা মার্ক্স চেতনায় প্রভাবিত হয়ে রাষ্ট্র পরিচালনা করছে সরকারগুলো, নাকি এর ব্যাখ্যাটা কি হতে পারে আপনার? না, এটা তো অবশ্যই ঐতিহাসিকভাবে পারেনি। বঙ্গবন্ধু হলেন একমাত্র বাঙালি যিনি বাঙালি জাতিসত্তার একটি রাষ্ট্র গঠন করেছেন নিজ হাতে, এবং সেটা নেতৃত্ব দিয়েছেন, এবং নেতৃত্ব দেওয়ার ভিত্তি এবং ক্ষেত্র রচনা করে দিয়ে গেছেন। এবং এর আগেও সেই ইভেন নবাব সিরাজউদ্দৌলার নামও যদি বলা যায়, তিনি বাঙালি ছিলেন না। তো এরকম বাংলাদেশ বা বাঙালি রাষ্ট্রপ্রধান হিসাবে বাঙালিকে অতীতে কখনো পায়নি, আর স্বাধীন রাষ্ট্র তো ছিলই না। এমনকি 1971-এ আগে 47 থেকে 71-এর মধ্যে আমরা ছিলাম পাকিস্তানের অংশ। তো বাঙালি জাতিসত্তার রাষ্ট্র কখনোই ছিল না, সেটা বঙ্গবন্ধুই একমাত্র স্বপ্ন দেখেছিলেন, বা অতীতে আরও দু একজন ঐতিহাসিকভাবে 500 বছর আগে 700 বছর আগে কেউ ভেবেছিল কিনা সেটা তো আমরা জানি না, ইতিহাসবিদরা ভালো বলতে পারবেন। কিন্তু বঙ্গবন্ধু সেই স্বপ্নটি দেখেছিলেন, এবং সেটি মাত্র 24 বছরের মধ্যে লড়াই সংগ্রাম, 24 বছর মাত্র বলছি কারণ বাঙালি জাতির যে হাজারো বছরের যে ইতিহাস, সেই ইতিহাসের তুলনায় 24 বছর অল্প সময়, এই কারণে অল্প বলছি। তো এই 24 বছরে বঙ্গবন্ধু সেই স্বপ্নটি দেখেছেন এবং সেটা বাস্তবায়ন করে ছেড়েছেন। অবশ্যই একটি কথা বলবো যে স্বাধীন বাংলাদেশে আমরা 72 থেকে 75-এর 15ই আগস্ট, 75-এর 15ই আগস্ট থেকে 96 সাল, এই সময়টুকু স্বৈর শাসনের কবলে ছিল বাংলাদেশ। আবারও 2001 থেকে 6 সাল পর্যন্ত গণতন্ত্র হত্যা করা থেকে শুরু করে মানুষের নাগরিক অধিকারগুলি হরণ করা হয়েছিল, এবং একছত্র আধিপত্য বিএনপি জামাত সরকার এবং বাংলাদেশের বিরোধী শক্তিগুলি রাষ্ট্র পরিচালনায় ছিল। তো এই দীর্ঘ সময় বাদ দিলে
আমরা এই সরকারের 12 বছর, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দফার 5 বছর, 17 বছর, আর বঙ্গবন্ধু 3-3.5 বছর, এখনও কিন্তু 50 বছরের মধ্যে স্বাধীনতার সপক্ষের শক্তি অর্ধেক সময়ও রাষ্ট্র পরিচালনা এখনও পর্যন্ত করেনি। কিন্তু আমরা অনেকে আপনারা মনে করতে পারেন বা বলেন যে আওয়ামী লীগ 12 বছর ধরে ক্ষমতায় আছে, জননেত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু দ্য ফ্যাক্ট রিমেইনস যে এখনও যদি স্বাধীনতার 50 বছরকে আপনি ভাগ করেন, এর অর্ধেকও এখনও পর্যন্ত স্বাধীনতার সপক্ষের শক্তি অথবা বাংলাদেশ আওয়ামী লীগ এই পরিচালনা করার সুযোগ এখনও পায়নি, সামনের দিনে পেতে হবে। কিন্তু আপনি যদি উল্টে দেন, 50 বছরের মধ্যে যদি 30 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তাহলে এ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অর্জন, এটাকে যদি আরও 10 বছর যোগ করে দেন, এ পর্যন্ত যা অর্জন সেটাকে আরও 50 ভাগ বাড়িয়ে দেন, তাহলে বাংলাদেশ কোথায় যাবে? 21 সালে আমরা মধ্যময়ের রাষ্ট্রে পদার্পণ করব, সেটা 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচনে দিন বদলের সনদে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা ইলেকশন ম্যানিফেস্টে সেটা বলেছেন। সেটা একেবারে 21 সালে এসে আমরা কিন্তু সেটা করতে পেরেছি। এবং আরও যদি সুনির্দিষ্টভাবে দেখেন, সেই 2008 সালের 29শে ডিসেম্বরের দিন বদলের সনদের যে ম্যানিফেস্টে যে একেবারে টাইম বাউন্ড সংখ্যার ভিত্তিতে দারিদ্রতার হার এতটা কমানো হবে, শিশু মৃত্যুর হার এতটা কমাতে হবে, শিক্ষার হার এতটা বাড়াতে হবে, এই যে ব্যাপক পরিকল্পনা, সেই আমাদের যে আওয়ামী লীগের যে বইটি আছে, এর বইয়ের শেষ 2 পাতায় একটা সূচিপত্রে সেটা সব বিস্তারিতভাবে বলা আছে। আমরা খুব বৈজ্ঞানিক পদ্ধতিতে, সায়েন্টিফিক্যালি, মেথডিক্যালি, ইন এ ভেরি অর্গানাইজড ম্যানার জননেত্রী শেখ হাসিনা সেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তো বাঙালি যদি একজন বাঙালিকে রাষ্ট্রনায়ক বা সরকার প্রধান হিসেবে পেত অতীতে, বাঙালি অনেক দূর এগিয়ে যেত অবশ্যই। 17-18 বছরের বাইরে অন্যান্য সময় যেটা হয়েছে, যে রাষ্ট্রনায়ক বা ক্ষমতা বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যারা হওয়ার চেষ্টা করেছিলেন বা ছিলেন, বা বন্দুকের নলের উৎস থেকে যাদের জন্ম হয়েছে, যে রাজনৈতিক দলগুলি জন্ম হয়েছে, তারা বিদেশি প্রভুদেরকে তুষ্ট রাখতেই তাদের সময়টা সবচেয়ে বেশি চলে গেছে। এবং তারা যেহেতু তাদের নিজের পায়ের তলার মাটি শক্ত ছিল না, তাদের ভালোবাসার কমতি ছিল, আত্মবিশ্বাসের কমতি ছিল, জনসমর্থনের তো অবশ্যই কমতি ছিল, তারা কিন্তু যে কোনো ধরনের বৈদেশিক চাপে নতজানু হয়ে তারা তাদের অবস্থান বা রাষ্ট্রের অবস্থান ধরে রাখতে পারেনি। যেটি জননেত্রী শেখ হাসিনা পেরেছেন, যেটি ডক্টর ইউনূসের যে চক্রান্ত, সেটা বিশ্বব্যাংকের যে চক্রান্ত বা ভুল যেভাবেই বলি না কেন, এবং এই সময়ের মধ্যে অন্যান্য বিশ্বের যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামানোর যে প্র্যাকটিস, সেটা আমরা অনেকাংশেই নির্মূল করতে পেরেছি এবং সামনের দিনে এটা শূন্যের কোঠে নেমে আসবে। এই প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধেও অভিযোগ আছে, সমালোচনা আছে যে বিশেষ একটি দেশের সাথে সখ্যতা, এটা একেবারে অবান্তর। যারা এই কথাটি বলেন, আমি তাদেরকে বাংলাদেশের ইতিহাস দেখতে বলবো। এবং জননেত্রী শেখ হাসিনা ভারত থেকে, আপনি তো নামটি উল্লেখ করলেন না, কিন্তু আমি নিজেই বলছি, এটার অমূলক। যে সময় ছিল ট্রানজিট প্রশ্নরে আমরা কথা বলতে পারতাম না, বা ট্রানজিট হলেই লাফালাফি শুরু হয়ে যেত কিছু মানুষের। কিন্তু এই ট্রানজিট যে বেনিফিশিয়াল, আজকে থেকে 2 সপ্তাহ আগে দক্ষিণ এশিয়া শাখা বিশ্বব্যাংকের তারা একটি গবেষণাপত্র অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা প্রকাশ করেছেন এবং বলেছেন যে ট্রানজিট পরিকল্পনা ভারত এবং বাংলাদেশ করেছে বা করছে, কানেক্টিভিটি, সেটা হলে বাংলাদেশ শতকরা 18 ভাগ জিডিপি প্রবৃদ্ধি বাড়বে এবং ভারতের প্রায় 7 ভাগ বা 8 ভাগ জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। তো সবসময় দ্বিপাক্ষিক সম্পর্কে আমি 100 পেলাম, আমাকেও 100 দিতে হবে, সবসময় এটা হয় না। কেউ 90 পাবে, কেউ 100 পাবে, পরের বার সে 90 পাবে, আমি 100 পাবো, এরকম হয়। কিন্তু কানেক্টিভিটি ফুল ইমপ্লিমেন্টেশন হলে বাংলাদেশ ভারতের চেয়ে দ্বিগুণ লাভবান হবে। এটা অর্থনৈতিক সমীক্ষা। এখন সস্তা রাজনীতির জন্য পল্টনের ময়দানে গিয়ে বা প্রেস ক্লাবের সামনে গিয়ে বা একজন সাংবাদিক চটকদার কথা বলে টক শোতে এসে একটা কথা বলে দিলেন, প্রশ্ন ছেড়ে দিলেন, 10 জন মানুষ এটা নিয়ে তর্ক করলো। আপনাদের উদ্দেশ্য যদি এটা হয়ে থাকে, ফাইন, উই ক্যান কন্টিনিউ দ্যাট আর্গুমেন্ট অ্যান্ড ডিসকাশন, বাট দিস ইজ অ্যাবসলিউটলি বেসলেস। না, ট্রানজিট নিয়ে লাভ ক্ষতির প্রশ্নে নানা আলোচনা আছে, বাংলাদেশের লাভের প্রসঙ্গটাও নানাভাবে উঠে আসছে। কিন্তু ট্রানজিট নিয়ে ভারত সুবিধা বা বাংলাদেশ সুবিধা, এর আসে আরও কিছু কথা আছে, যে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বলেছিলেন যে ভারতকে আমরা অনেক কিছুই দিয়েছি, সংবাদ সম্মেলনে বলেছেন। কিন্তু ভারতের প্রসঙ্গ থেকে দেওয়ার নিয়ে কিন্তু নানা মতবিরোধ বা যদি আমরা বলি যে তিস্তা আপনার সীমান্ত হত্যা, রোহিঙ্গা ইস্যুতে ভারতের যে কন্ট্রিবিউশন থাকার কথা ছিল, সেই জায়গাতে আমরা তাদের যে অবস্থান দেখছি। একই সঙ্গে আপনার ভারতের নাগরিকত্ব আইন নিয়ে, যেটা এনআরসি রিলেটেড যে কোনো অ্যাক্ট এবং আইন একটি স্বাধীন রাষ্ট্রের, আমি যদি বাংলাদেশে একটা আইন করি, সে ব্যাপারে ভারত যদি নাক গলাতে চায়, আমরা যেটা সেরকম অপছন্দ করব। ঠিক একইভাবে
মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য আমাদের আভ্যন্তরীণ আইন নিয়ে যদি মাথা ঘামাতে চায়, আমরা সেটা ভালোভাবে কোনোভাবেই নেব না। ঠিক একইভাবে ভারত যখন তাদের নাগরিকদের জন্য, তাদের সুবিধার জন্য তারা ব্যাখ্যা করেছেন, এটা তাদের পিওরলি আভ্যন্তরীণ বিষয়। এটি নিয়ে বাংলাদেশের চিন্তিত হওয়ার কিছু নেই, বাংলাদেশের ভাবনার কিছু নেই, কারণ বাংলাদেশের কোনো বোঝা তৈরি হচ্ছে না, বাংলাদেশ কোনো বিপদে পড়ছে না এটার কারণে। এটা অ্যাবসলিউটলি তাদের আভ্যন্তরীণ বিষয়। আর খুব পরিষ্কারভাবে একটা কথা বলে রাখি, সীমান্তে হত্যা 2001 থেকে 6 সাল পর্যন্ত সীমান্তে কয়টি হত্যা হয়েছে এবং 2008 সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর 2021 সাল পর্যন্ত কতটি হয়েছে। আমরা 2 বছর আগে এই সীমান্তে হত্যা সারা বছরে সিঙ্গেল ডিজিটে নামিয়ে এনেছিলাম। গত 12 বছরে যে সীমান্ত হত্যা হয়েছে তার পূর্বের 12 বছরের অর্ধেকেরও কম। এখন অফকোর্স এনি সিঙ্গেল ডে ইট ইজ পেইনফুল অ্যান্ড আনএক্সেপ্টেবল, এবং সেটা আমরা যেমন স্বীকার করি ভারতও সেরকম স্বীকার করে, কিন্তু বাস্তবতাও এটা দেখতে হবে। আপনি নিশ্চয়ই যখন অনুসন্ধানী সাংবাদিকতা করবেন, একজন মানুষ নিহত হলো, এই নিহতটাই রিপোর্ট হবে না, কেন নিহত হলো, কিভাবে নিহত হলো, এটাও অ্যানালাইসিস করতে হবে। কিন্তু এটা ফ্যাক্ট রিমেন্স, যে কারণেই সে গুলিবিদ্ধ হয়ে থাকুক না কেন, আমরাই কিন্তু আজকে থেকে 4 বছর আগে নন লিথাল উইপেন ব্যবহার করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছি এবং নিশ্চয়তা পেয়েছি, এবং হাইয়েস্ট রেস্ট্রেইন মানে সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু আপনি যদি আপনার হাতে বন্দুক থাকে এবং আমার হাতে যদি একটা ফলা থাকে ধারালো, আমি যদি ফলা দিয়ে আপনাকে আক্রমণ করতে চাই, তাহলে আপনি কি করবেন সেই পরিস্থিতিতে? কিন্তু আমি শেষ কথা যেটা বলতে চাই প্রসঙ্গে, যে সীমান্ত হত্যা আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি জামাত জোট সরকারের চেয়ে অর্ধেকেরও কম হয়েছে। তিস্তা নিয়ে পরিষ্কার কথা, সেটা হলো আমরা যখন শেষবারও ভারত সফরে গেছি, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দে আর কমিটেড, দে আর ডুইং দেয়ার বেস্ট টু রিজলভ দ্য ইস্যু। তাদের ইন্টারনাল বেশ কিছু ইস্যু আছে, এবং তিস্তা ছাড়াও আভ্যন্তরীণভাবে তাদের নিজস্ব 2টি প্রদেশের মধ্যেও কিন্তু আভ্যন্তরীণ নদীর পানি প্রবাহর শেয়ার নিয়ে কিন্তু মামলা হয়েছে তাদের কোর্টে। তো এটা একটা জটিল বিষয়, তবে আমরা প্রত্যাশা করি যে ভারত সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে বন্ধু প্রতিম রাষ্ট্র হিসাবে, তারা যে কোনো মূল্যে, ইভেন ইফ ইট মানে ডোমেস্টিক যে চ্যালেঞ্জ, আমরা যেমন ট্রানজিট একটা ডোমেস্টিক চ্যালেঞ্জ ছিল, এই আভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার দায়িত্ব সরকারের। তো সেগুলি চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে তারা এটা বাস্তবায়ন করবেন, আমরা এখন বিশ্বাস করি এবং প্রত্যাশা করি। দক্ষিণ এশিয়ার অন্যতম রাষ্ট্র এখন বাংলাদেশ, ব্লু ইকোনমি, আপনার সমুদ্র সম্পদ ধরে আর অন্যান্য প্রসঙ্গে বলি, এটা নিয়ে প্রস্তুতি থাকার কথা বলছেন অনেকেই, নানা জায়গা থেকে অর্থনীতিবিদরা, বিশ্লেষকরা বলছেন। এই প্রস্তুতি নিয়ে কী বলবেন, যে আমাদের সামনের পররাষ্ট্রনীতি, এখানকার যে পরাশক্তিগুলো বা অন্য শক্তি এখানে হস্তক্ষেপ করার জায়গা থাকতে পারে, চীন ভারত প্রসঙ্গ আসছে, এই প্রশ্নে বাংলাদেশের প্রস্তুতি? ব্লু ইকোনমি ইজ পিওরলি ইকোনমিক টার্ম, এবং এটার সাথে রাজনৈতিক বা সিকিউরিটি এলিমেন্ট নেই, কিন্তু পরাশক্তি শব্দটার সাথে কিন্তু একটা সিকিউরিটি এলিমেন্ট না, যুক্তরাষ্ট্র বা আপনার ভারত পাকিস্তানের যখন ইন্টারফেয়ার থাকবে, সেটা আমরা রাজনৈতিক এবং পরাশক্তি দুটোই তো আসছে। একটা বিষয় গেল যে বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা সরকারের সময় আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলির সাথে সমুদ্র সীমার যে বিরোধ ছিল, যদিও এটা কোনো আউটবার্স্ট নেই বা কোনো বড় ধরনের কোনো নয়েজ তৈরি করেনি, কিন্তু এটা আমরা সমাধান করেছি, এবং সেটাও কিন্তু জননেত্রী শেখ হাসিনা সরকার একটা বড় অর্জন। এবং আপনি এই যে একটু আগে যে প্রশ্নটি করলেন, সেই প্রশ্নের সাথে এটা রিলেভেন্স রেখে একটা লাইন বলা যায় যে ভারতের সাথেও এইটা যখন আমরা আলাপ আলোচনা করতে পারিনি বা আলাপ আলোচনার পথ আমরা দেখলাম যে হবে না, তখন কিন্তু আন্তর্জাতিক আদালতে গিয়ে এটা সমস্যার সমাধান হয়েছে, এবং সেটি কিন্তু ভারতের বিরুদ্ধেই সেই মামলাটি বা সেই অভিযোগটি আমাদেরকে দাখিল করতে হয়েছিল ইটলসে, এবং সেটা আমাদের পক্ষে পেয়েছি। সো এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আমরা এখনও ইকোনমিক বেনিফিটসটা নিতে চাই, এবং আমরা নদী নালা খাল বিলের বাংলাদেশ, কৃষকের বাংলাদেশ, শ্রমিকের বাংলাদেশ, পাটের বাংলাদেশ, ধান চালের আলুর বাংলাদেশ, সেখানে সমুদ্র যে সম্পদ, এটা আহরণের আমাদের খুব লম্বা কোনো ইতিহাস নেই বা সেই ক্যাপাসিটি নেই। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করছি, সেক্ষেত্রে যে বিনিয়োগের জন্য যে বিডা গঠিত হয়েছে, আমরা সার্বিকভাবে চেষ্টা করছি পৃথিবীর বিভিন্ন দেশ যারা সমুদ্র সম্পদ আহরণ করে তাদের অর্থনীতিকে আরও চাঙ্গা করেছেন, সেই সব দেশের সাথে আমাদের বেশ কিছু চুক্তি এর মধ্যে হয়েছে। এটাকে নিয়ে আরও কাজ করতে হবে, তবে একটা রোডম্যাপ আমাদের আছে। খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এই ব্লু ইকোনমি একটা সেলও তারা করেছেন, যেন যে খনিজ সম্পদগুলি সেখানে আছে সমুদ্রের তলদেশে, সেটাকে সাস্টেনেবল ওয়েতে, মানে এনভায়রনমেন্টাল কনসিডারেশন, সাস্টেনেবল ওয়েতে কীভাবে আহরণ করা যায়, সেই কার্যক্রমগুলি চলছে। তবে এই কার্যক্রমের অনেক ব্যাপক। আমরা প্রথম দফায় যেটা ফিশিং চালু করেছি, যে মৎস্য মন্ত্রণালয় আপনারা জানেন যে ডিপ সি ফিশিংয়ের জন্য তারা বেশ কিছু লাইসেন্স প্রদান করেছেন, এবং তারা ডিপ সি ভেসেল
মানে গভীর সমুদ্রে। এখন আল্লাহ তো আমাদের এই দেশে অনেক সম্পদ দিয়েছেন, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ অতটা বেশি না হলেও মাটি উর্বর, পানিতে মাছ চাষ হচ্ছে, গবাদি পশুতে আমরা অনেক দূরে গিয়েছি, এবং এই সবজি উৎপাদন, মৎস্য, এই সবগুলিতে আমরা মানে 1 থেকে 5-এর মধ্যে আছি। তো সেখানে আমাদের যেটা হয়, কোস্টাল এরিয়াতে 20-30 নটিক্যাল মাইলের মধ্যে এত মাছ পাওয়া যায়, আমাদের যে ট্র্যাডিশনাল ফিশিং বিজনেসের যারা বোট আছে এটা নিয়ে যথেষ্ট হয়ে যায়। তারা কিন্তু কষ্ট করে ডিপ সিতে যে বড় ইনভেস্টমেন্ট করতে হবে, 40-50 কোটি টাকা দিয়ে একটা জাহাজ কিনতে হবে, ওটার মাছ গভীর সমুদ্রে গেলে মাছ আবার লোকেট করা ডিফিকাল্ট, ওটার সাথে জিপিএস লাগে, স্যাটেলাইট কানেকশনস লাগে, ফোরকাস্ট লাগে কোথায় পাওয়া যায়। তো এই বড় বিনিয়োগে এখনো পর্যন্ত খুব বেশি মানুষ জানে। এটা সময়ের দাবি কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এবং এটা নিয়ে কাজ চলছে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, এটা প্রায় শেষের দিকে, আমরা আশা করি কয়েক মাসের মধ্যে করতে পারবো, যে আমরা ডেস্কটপ সার্ভে মানে টেবিল মানে একেবারে স্পটে না গিয়ে, খুঁজে খুঁজে না করে, যে তথ্য উপাত্ত এখনো পর্যন্ত আমাদের বঙ্গোপসাগরের অংশে যতটুকু আছে, এটার ব্যবহার করে এক্সপার্ট দিয়ে অ্যানালাইসিস করে কি পরিমাণ সম্পদ থাকতে পারে বিভিন্ন ক্ষেত্রের, সেই উদ্ভিদ বিজ্ঞানের জায়গা থেকে হোক, মৎস্যের জায়গা থেকে হোক, মিনারেলের জায়গা থেকে হোক, এটা একটা টেবিল টপ সার্ভে আমরা করছি। বিদেশি একটি বিশ্ববিদ্যালয়কে এটার সাথে সংযুক্ত করা হয়েছে, এবং আশা করি আমরা 2021 সালের শেষ নাগাদ আমরা সেই রিপোর্টটিও পাবো। এবং সেখানে কিন্তু একটা, এই যে বললাম, এটা আগে যেহেতু করা হয়নি, এই বিষয়ে তথ্য উপাত্ত খুব বেশি নেই, এটা একটা প্রাথমিক তথ্য ভিত্তি বা ভান্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে, যেটা নিয়ে তারপর বিভিন্ন মন্ত্রণালয় এবং ব্যবসায়িক প্রতিনিধিরা এটা নিয়ে আরো বেশি কাজ করতে পারেন। দ্বিতীয় যেটা বললেন, নিরাপত্তার প্রশ্নে, হ্যাঁ, দ্বিতীয় যেটি বললেন যে আপনারা জানেন যে বাংলাদেশ নিয়ে আগ্রহের কমতি নেই, এবং এটা আমাদের জন্য যতটা সুখকর, আবার একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য এটা একটা সজাগ থাকার মতো একটা বিষয়, মানে একটা চ্যালেঞ্জিং বিষয়, যে এটা করতে গিয়ে আমরা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নিই, বা এটা করতে গিয়ে আমরা যেন পার্টিকুলার কোনো জোটের সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে না পড়ি। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী খুবই সজাগ, আমরাও সজাগ, এবং আমাদের কাছে নির্দেশনা আছে বা আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং এটা তার একদিন দেখছি না, আমরা তো অনেক দিন থেকেই, গত 12 বছর ধরে দেখছি। ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের সাথে সম্পৃক্ত আছি আমরা, ঠিক একইভাবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে সম্পৃক্ত আছি। একটি চীনের উদ্যোগ, একটি জাপানের উদ্যোগ। আবার ইন্দো প্যাসিফিক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু পরিকল্পনা আছে, সেখানে আমরা পরিষ্কার জানিয়েছি যে এখানে কোনো সিকিউরিটি এলিমেন্ট বা মিলিটারি এলিমেন্টস থাকলে আমরা সেটার মধ্যে এখনও যেতে পারবো না। কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন দ্বিপাক্ষিক, এবং বিশেষ করে বে অফ বেঙ্গল রিলেটেড যে ইনিশিয়েটিভ, আমাদের যে বিমস্টেক আছে, এই বিমস্টেকের ভিত্তি ছিল এই অঞ্চলের রাষ্ট্রগুলি, বে অফ বেঙ্গলের আশেপাশের রাষ্ট্রগুলি, অ্যান্ড দ্য নেম ইটসেলফ, মানে আপনি এলাবোরেট করেন বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিকালচারাল, টেকনিক্যাল অ্যান্ড কোঅপারেশনস অ্যান্ড অল দ্যাট। তো সেই জায়গায় সমুদ্র ভিত্তিক যে বিষয়গুলি, অর্থনৈতিক এবং নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে, অবশ্যই সমুদ্রের যে নিরাপত্তা সেটা নিয়ে বাংলাদেশ কাজ করে, আপনারা সেটা খুব ভালো মতোই জানেন, যে পাইরেসির জায়গাগুলি বা পাইরেটস যেখানে যেসব জায়গায় অ্যাক্টিভ ছিল, আমরা রেড সিতে আমাদের নৌবাহিনীর দুটো জাহাজ দীর্ঘদিন ধরে সেখানে নিরাপত্তা বিধানে কাজ করেছে, এবং সোমালিয়ান পাইরেটসদের যে উৎপাত ছিল এই অঞ্চলে, মানে সেটাকে বলে আবার ইন্ডিয়ান ওশান, বঙ্গোপসাগর থেকে নিচে দক্ষিণে নেমে গেলে সে অঞ্চলে নিরাপত্তা বিধানে আমরা কাজ করেছি। তো এটা একটা অনগোয়িং অ্যান্ড ইভলভিং সিচুয়েশন। আমরা সামনের দিনে নতুন কোনো প্রস্তাবনা বা নতুন কোনো উদ্যোগ বা যে জোটগুলি ইতিমধ্যে আছে এবং যেসব রাষ্ট্র তাদের সদস্য হয়ে গেছে, তাদের অ্যাক্টিভিটিস খুব ক্লোজলি মনিটর করব, এবং বাংলাদেশের জন্য যেটা ভালো, বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য যেটা ভালো, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেটা ভালো, আমরা শুধুমাত্র সেটিই করব। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমশই ঝুঁকছে চীনের দিকে, খবরে আসছে নানাভাবেই, যে যেমন ভারত আপনার পত্রিকাগুলো লিখছে যে খয়রাতি সম্পর্ক, যখন বাংলাদেশ থেকে 500-র অধিক পণ্য শুল্কমুক্ত প্রবেশের অধিকার দিচ্ছে, ওই সময় ভারতের আনন্দবাজার লিখছে যে খয়রাতি, চীনের সাথে বাংলাদেশের খয়রাতি। এই সমালোচনাগুলোর জবাবে কি বলবেন? এই অ্যানালিসিসটাকে আমি বলবো ভেরি মিন অ্যান্ড ইল মোটিভেটেড এবং উইথ ইল ইন্টেনশন। ভারতও আমাদেরকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে বেশ কিছু পণ্যে, এবং আমরা উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে বা এ পর্যন্ত এখনও পর্যন্ত কাগজে কলমে যারা ছিলাম আপ আনটিল 27th of February, যে অনুন্নত রাষ্ট্র বা নিম্ন আয়ের রাষ্ট্র, সেখানে WTOর আইনি বলে বা চুক্তি বলে পৃথিবীর সকল রাষ্ট্র যারা WTOর মেম্বার, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের, বাংলাদেশের পণ্য পৃথিবীর অন্যান্য সকল দেশে শুল্কমুক্ত সুবিধা পাবে, এটা বাংলাদেশের অধিকার। হ্যাঁ, স্বল্পোন্নত দেশের অধিকার ছিল। হ্যাঁ, তো যারা জানেন না তাদের লেখাপড়ার কম আছে, তাদের উদ্দেশ্য ভিন্ন, এবং আমরা
বাংলাদেশ কিন্তু এখন আর ডোনার, আমরা কিন্তু তাদেরকে ডোনার বলি না, উন্নয়ন সহযোগী বলি। অবশ্যই আমরা কৃতজ্ঞ সেই সব দেশের কাছে, সেই সব সংস্থার কাছে যারা মুক্তিযুদ্ধের সময়ে প্রায় 2 কোটি শরণার্থীকে 9 মাস ভরণ পোষণ করেছেন। আমরা কৃতজ্ঞ তাদের কাছে যারা আমরা যখন স্কুলে যাই আমাদের পেন্সিল, বই, দুধ এবং অন্যান্য ম্যাটেরিয়াল যারা সরবরাহ করেছেন। আমি জানি না আপনি কোন স্কুলে কোন সময় পড়েছেন, কিন্তু আমরা ছোটোবেলায় বাংলাদেশের একটা বড় অংশ মানে অনেক দিন পর্যন্ত অব্যাহতভাবে পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রের সহযোগিতায়, এবং এটাই নিয়ম, বাংলাদেশের যখন অর্থনৈতিক ক্ষমতা বাড়বে, এবং এর মধ্যেও আমরা কিন্তু অন্যান্য অনেক দেশকে সহায়তা করেছি বাংলাদেশের এত লিমিটেড রিসোর্স থাকার পরেও। আমরা দোয়া করি, আমরা প্রার্থনা করি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে যে বাংলাদেশের একসময় সক্ষমতা হবে যখন বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়মিতভাবে যে দেশগুলির প্রয়োজন, যে দেশগুলি দুর্বল, তাদের পায়ের তলা মাটি শক্ত করার জন্য, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশও বিনিয়োগ করবে এবং নিঃস্বার্থভাবে বিনিয়োগ করবে। এর মধ্যে অতীতে অনেক সাহায্য সহযোগিতা এসেছিল যেগুলি শর্তযুক্ত ছিল, খুব কঠিন কঠিন শর্তযুক্ত ছিল। তাহলে কি ইন্ডিয়ার যারা লিখছে বা যারা এই সমালোচনা করছে তারা কি চায় যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা মানে একতরফা থাকুক, এরকম বোঝাতে চায় কিনা? পত্রিকার লেখা আর কমেন্টস দিয়ে দুটো দেশের রাজনৈতিক সম্পর্ক স্থাপিত হয় না। যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা রাজনীতি করেন, তারা পত্রিকার হেডলাইন, হ্যাঁ কেউ কেউ তাদের অ্যানালাইসিস বা গ্রহণযোগ্য কোনো মানুষের, আমরা তো বুঝি এতদিনে জানি যে কাদের উদ্দেশ্য কি, কখন কে লিখছেন, সেক্ষেত্রে রাষ্ট্রপ্রধানরা সেগুলি গ্রহণ করেন যেটা দেশের জন্য ভালো। তবে লার্জলি স্পিকিং আমরা পত্রিকার হেডলাইন বা অন্য, বিশেষ করে অন্য রাষ্ট্রের পত্রিকার সমালোচনা বা অ্যানালাইসিস দেখে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য নরেন্দ্র মোদী আসছেন উদযাপন উপলক্ষেই বলা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী তাই বলছেন, তার সাথে আর কোনো দ্বিপাক্ষিক বা অন্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে কিনা? হ্যাঁ, এটা তো হবে। আমরা তো আসলে যে কোনো সুযোগেই, আপনারা যদি দেখেন যে কোনো মাল্টিল্যাটারাল ফোরামেও যখন আমাদের তো 1 বছর অন্তর অন্তর বা বছরে একবার সর্বোচ্চ পর্যায়ে ভিভিআইপি ভিজিট এক্সচেঞ্জ হয়, ইন বিটুইন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ের হয়, সচিব পর্যায়ের হয়, এবং বাংলাদেশের সাথে ভারতের এনগেজমেন্টের এখন একেবারে মানে জেলা প্রশাসক পর্যায় পর্যন্ত কিন্তু করা আছে। আপনারা জানেন যে ডিসিডিএম একটি বৈঠক খুব নিয়মিতভাবে হয়, এবং এটা যেন দ্রুততার সাথে হয়, কারণ যে সমস্যাগুলি হয়, আমরা এখন বাণিজ্যে একটা সিমলেস, মানে কোনো বাধা থাকবে না মাঝখানে, একটা সিমলেস ট্রেড রিলেশনশিপ তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। এই যে এতগুলি বর্ডার হাট হয়েছে, এটার বেনিফিশিয়ারি কিন্তু ওই মানুষগুলি। এখান থেকে রাজস্ব হয়তো সরকারের হয়, কিন্তু ফাইন্যান্সিয়ালি যদি অ্যানালাইসিস করেন, রাষ্ট্রের জন্য এটা কিন্তু মানে কোষাগারের জন্য, বোর্ড অফ রেভিনিউয়ের জন্য তাদেরকে যদি অ্যানালাইসিস করতে বলেন, আমার ধারণা এটা ফাইন্যান্সিয়ালি সরকারের জন্য হয়তো ফিজিবল না, কিন্তু ওই অঞ্চলের মানুষের জন্য এটা অনেক ফিজিবল। এবং আমরা কিন্তু এখনও পর্যন্ত আরও প্রায় 6-7টি জায়গার থেকে অনুরোধ আছে যে আমরা যেন বর্ডার হাটসগুলি করি। তো এটার অনেক লজিস্টিক থাকে, ধীরে ধীরে হবে। তো মানুষের চাহিদা যেখানে আছে সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দল কি বললো, পত্রিকায় কে কী লিখলো, এটা কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না বা দাঁড়াবে না। তবে এই সফরে অবশ্যই এই সফরের ব্যাপ্তি কম। একই সপ্তাহে 5 জন রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান আসছেন, এবং একাধিক এনগেজমেন্ট আছে মাননীয় প্রধানমন্ত্রীর। কোভিড সিচুয়েশন, মহামান্য রাষ্ট্রপতির ওখানেও অনুষ্ঠানমালা আছে, সেখানে স্বল্প সময়ে যতটুকু আলোচনা করা যায় অবশ্যই আমরা সেই আলোচনাগুলি করব। রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেতে পারে কিনা? অবশ্যই, এটা তো অলওয়েজ আমরা যে কোনো বৈঠকে, আমি গতকালকে সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক করেছি, 2 জন অ্যাম্বাসেডারের সাথে বৈঠক হলো, তার আগের সপ্তাহে সৌদি আরবে গিয়েছি, আবুধাবিতে গিয়েছি। সেখানে রোহিঙ্গা প্রসঙ্গ ছাড়া একটা আলোচনা সবসময় ইনকমপ্লিট, ফর অবভিয়াস রিজন, বিকজ এটা আমাদের একটা বড় সমস্যা, এবং এটা সমস্যার সমাধানের জন্য আমাদের সকলকেই প্রয়োজন আমাদের পাশে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের পররাষ্ট্র নীতি প্রসঙ্গে, সঙ্গে ছিলেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।